আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিয়ে প্রশ্ন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিয়ে প্রশ্ন। এটি আজকের বিষয় না, এটি গত বেশ কিছুদিন ধরেই, গত এক বছর ধরে আমি বলবো যে এটি আবারও আলোচনা হচ্ছে এই বিষয় নিয়ে। আমি আসলে সাদিক কায়েমকে দিয়ে শুরু করতে চাই আজকে। যে বিষয়টি সাদিক কায়েমের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তার কাছে আসলে জানতে চাই যে অভিযোগগুলো আসলে কতটুকু সত্যি বা কতটুকু যুক্তিযুক্ত। আমরা আসলে আপনাকে এই গুপ্ত রাজনীতির বিষয়টি আসলে সামনে চলে আসলো কেন? আমরা ৫ আগস্টের পরে দেখলাম যে আপনাকে জড়িয়ে বা আরও অনেক সদস্য আছে তাদেরকে নিয়ে কথা বলা হয়েছে। সেই বিষয়টি সামনে কেন আসলো? কারা এটি করেছে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। ২১ টিভির ২১ রাত যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন, জুলাই বিপ্লবের পরে এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি আমরা চেয়েছিলাম এগুলো কবররচিত হোক। কিন্তু বিপ্লবের পরে আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি যাদেরকে আমরা বন্ধুপ্রতিম মনে করি তারা সে আগের ধারায় ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি ফিরে যাচ্ছে। এখন আমার একটু বোঝা দরকার, গুপ্ত বলতে আপনি কি বোঝাচ্ছেন? গুপ্ত রাজনীতি মানে যারা লুকিয়ে ছিল একসময় আসতে হলে আমাকে পিছনেই যেতে হবে। আরো যে যারা বলা হচ্ছে অভিযোগ, যদি যারা আন্দোলনে ছিলেন, যে ছাত্রলীগের সঙ্গে যারা কাজ করেছে, ছাত্রলীগের সঙ্গে থেকে যারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে, এই ধরনের অভিযোগ আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বা সোশ্যাল নেটওয়ার্কে। আচ্ছা দেখেন, এখানে গত ১৬ বছরে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা, বিশেষ করে যদি আমরা ক্যাম্পাসগুলোতে বলি, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রত্যেকটা ক্যাম্পাসে এক একটা ক্যান্টনমেন্ট বানিয়েছিল। বিশ্ববিদ্যালয়ে যখন কোনো শিক্ষার্থী পড়তে যেত তাদেরকে জোরপূর্বক তাদেরকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, তাদেরকে গণরুম গেস্ট রুমের মাধ্যমে তাদেরকে দাসের মতো করে ব্যবহার করা এবং সেই দুর্বৃত্তায়ন রাজনীতি আমরা দেখতে পেয়েছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি দেখেন বিগত সময়ে যারা আসছে শিক্ষার্থীরা, গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে, তো আসার পরে তাদের তো আর এই ঢাকায় ওঠার মতো জায়গা নেই। তো হলে আসার পরে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে শিক্ষার্থীদেরকে তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য নিয়ে যেত। তো সেই আলোকে এখানে এটা শুধুমাত্র শিবিরকে ব্লেম করা হয়, কিন্তু আপনি যদি দেখেন ছাত্রদল, গত পরশু তাদের একটা কমিটি হয়েছে, এখন পর্যন্ত আমি দেখতে পেলাম প্রায় ৭০-এর উপরে ছাত্রদলের যারা কমিটিতে আসছে তারা এই ধরনের ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে তারা জড়িত ওখানে ছিল। এবং এই জুলাই বিপ্লবে যারা ফেস ছিল, সেটা মাহফুজ আলম বলেন, তারও হচ্ছে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে যাইতে হয়েছে, সেটা হাসনাত বলেন, সার্জিস বলেন, এরকম যারা ছিল। তো ওইটা একটা অঘোষিত ছাত্রলীগের একটা কালচার ছিল, ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা ছিল সবাইকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। তো আমরা শুরু থেকে চেয়েছিলাম এই ধরনের একটা কালচারের কবর রচনা করা। আমরা যখন ক্যাম্পাসে আসছি, আমি ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যখন আমরা এই কালচারগুলো দেখেছি তখন ভেতরে একটা ক্ষোভ তৈরি হয় এবং আমরা চেয়েছিলাম এই ক্ষোভের মাধ্যমে এই কালচারের আমরা কবর রচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী পড়তে আসে, তাদের বাবা মায়ের স্বপ্ন, তাদের পুরো এলাকার স্বপ্ন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে তাদের এই সকল স্বপ্নগুলোকে ভঙ্গ করে দেওয়া হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদেরকে দাসের মতো করে ব্যবহার করে। তো আমি যখন আসছি, আমিও প্রথমে আপনার হচ্ছে ১ মাসের একটু কম, ১ মাসও থাকতে পারি না হলে, পরে আমি হল থেকে বের হয়ে চলে আসি, কারণ এই কালচার অ্যাডাপ্ট করতে পারতেছিলাম না। এরপরে ফার্স্ট সেমিস্টারে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই। এরপরে হলে লিগালি অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পরে হলে সিট পাই। এরপর আসার পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা তখন যেটা হয়, জোরপূর্বক কিছু প্রোগ্রামে নিয়ে যায় এবং কয়েকটা প্রোগ্রামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। তো তখন আমরা যারা ছিলাম এরকম ক্যাম্পাসে, যারা ফেসিবাদ বিরোধী যারা লড়াই করতো, আমরা সবার সাথে আমাদের যোগাযোগ ছিল। তো আমরা সবাই মিলে এমন একটা পরিকল্পনা করছিলাম, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে কালচারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্ভাবনাময় ছেলেদেরকে তাদের ক্যারিয়ার একটা রেজিস্টার করে দিচ্ছে, সেই কালচারের কবর আমরা রচনা করব। তো সেই অনুযায়ী জুলাই বিপ্লব শুরু হয়েছে। জুলাই বিপ্লবে আপনারা দেখতে পেয়েছেন ১৭ জুলাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা প্রতিটি হল থেকে তাদেরকে বের করে দিই এবং প্রত্যেকটা হল সেদিন ছাত্রলীগ মুক্ত হয় এবং মূলত ওই দিনে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এবং জি সাদিক কায়েম, আপনি বলছেন যে ছাত্রলীগের নির্যাতন বা যেসব ঘটনা আমরা দেখেছি অতীতে, সেই বিষয়গুলো যে অভিযোগ উঠেছে, আমি সেই অভিযোগ নিয়ে আমি আসলে কথা বলতে চাই আজকে। যে বলা হচ্ছে যে ছাত্রলীগের আস্থাভাজন হওয়ার জন্যই যারা আপনারা নাম উল্লেখ করা হচ্ছে, আমরা দেখেছি যে বাকসাসের যিনি আহ্বায়ক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল কাদের নিয়ে একটি পোস্ট, বিশাল একটি পোস্ট দিয়েছেন, সেখানে শিবিরকে নিয়ে আপনাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে।
যে আসলে আপনারা তাদের আস্থাভাজন হওয়ার জন্যই নির্যাতনগুলো আরো বেশি মাত্রায় করেছেন? আচ্ছা, এখানে এটা একটু ক্লারিফিকেশন দেওয়া দরকার। এটা একটা হচ্ছে মানে ফেসিবাদী বয়ান আর কি। এই বয়ানের মাধ্যমে ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়া, এইখানে আমাদের অবস্থান পরিষ্কার। ছাত্রলীগের সন্ত্রাসের সাথে যারা জড়িত ছিল সে হচ্ছে সন্ত্রাসী, তার বিচার হইতে হবে, তার ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। কিন্তু ছাত্রদলের একটা অংশ আছে যারা এই জুলাই আন্দোলন আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে এবং তারা ছাত্রলীগের সাথে তারা বিদ্রোহ করছে এবং এর মাধ্যমে কিন্তু এইগুলো তো এখানে অনেকগুলো অংশীজন ছিল। ছাত্রলীগের হল সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া, এটা তো শুধুমাত্র একটা পক্ষ করে না, এখানে অনেকগুলো পক্ষ ছিল। শিক্ষার্থীদের একটা রিপ্রেজেন্টেশন ছিল, ছাত্র সংগঠনগুলোর একটা অংশ ছিল, আবার ছাত্রলীগের ভেতর থেকে একটা অংশ ছিল। তো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হইতে হবে। এবং আব্দুল কাদের যে পোস্ট দিয়েছে সেই পোস্টের পুরো ক্লারিফিকেশন আমি দিয়েছি এবং যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে প্রত্যেকে এই ক্লারিফিকেশনগুলো দিয়েছে। এবং ওই সময়ে আমার যেহেতু বিপ্লব পরবর্তী অনেকগুলো মামলা হচ্ছিল, মামলা বাণিজ্য হচ্ছিল, অনেক নিরাপরাধ শিক্ষার্থীও এই মামলার মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছিল। ওই কনসার্ন থেকে আমাদের কাছে বিভিন্ন অংশীজন থেকে বিভিন্ন জনের ব্যাপারে তখন বলা হচ্ছিল এরা হামলার সাথে জড়িত ছিল না, এটা একটু ক্রস চেক করার জন্য। মামলাগুলো কারা করছিল? তখন আমরা যতগুলো ছাত্র সংগঠন ছিল, সেটা ওই সময় তো বাকশাল ছিল না, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছিল। তো যেহেতু বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একদম শুরু থেকে, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ে সমন্বয় এবং বিপ্লবের পরে কর্মসূচি প্রণয়ন করা, সারা দেশে সমন্বয় করা, সব কিছুতে আমি জড়িত ছিলাম। তো ওই সময়ে যারা যারা এখানে ছিল, অন্যান্য যারা সমন্বয়ক, সবার সাথে কোঅপারেশন করে আমরা তালিকা তৈরি করেছিলাম। ওই তালিকায় প্রায় 300-এর কাছাকাছি তালিকা ছিল। তখন এখানে তালিকার ক্ষেত্রে যেন কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন হেনস্থার শিকার না হয়, সে কারণে আমরা ক্রস চেক করছিলাম। ওই জায়গা থেকে বিভিন্ন জনের ব্যাপারে আমাদের কাছে তালিকা আসছিল, এরা এই হামলা জড়িত ছিল না। তো ওই জায়গা থেকে ফরওয়ার্ড করে জাস্ট ক্রস চেক করে, এবং আমি বলেছিলাম কেউ যদি হামলার সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হবে, কিন্তু নিরাপরাধ কেউ যেন এই ধরনের হামলার তাদেরকে দোষীর মাধ্যমে তাদেরকে হেনস্থা করা না হয়, এই ক্রস চেক করার জন্যই নিজেদের মধ্যে এটা মানে হচ্ছে আলাপ করা, এর বাইরে আর কিছু না। আপনি কারো কে মুক্তির জন্য কাউকে কোনো মুক্তির ব্যাপারে এটা জাস্ট হচ্ছে টেক্সটটা না, এটা হচ্ছে উনি ভিন্নভাবে মিসকোট করছে এবং এটা তার সাথে আমার আলাপ হয় নাই। এই আলাপটা এই যে কাদের যেটা এখানে করছে, কাদের সাথে এই বিষয়ে আমার কোনো আলাপই হয় না। এটা হচ্ছে আরমানের সাথে, সে হলো এখন এনসিপির সম্ভবত যুগ্ম আহ্বায়ক, তার সাথে আমার আলাপ হয়েছিল এবং তারা বলেছিলাম তোমরা একটু ক্রস চেক করো, কেউ যেন নিরপরাধ কেউ যেন হচ্ছে এটা দ্বারা তারা ভিকটিম না হয়, তোমরা একটু ক্রস চেক, কেউ যদি অপরাধী হয় তার বিচার হবে। কিন্তু যেহেতু এখন মামলা বাণিজ্য হচ্ছে, বিভিন্ন জনের ব্যাপারে জোরপূর্বক তাদের মামলা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আসছে, তোমরা এটা চেক করো, যে যদি অপরাধী হয় তার বিরুদ্ধে মামলা হবে। এবং জাস্ট এইটা, এর বাইরে তো এটা তো ভাই জাস্টিস ইনশিওর করা, নিরপরাধ কেউ যেন কোনোভাবে ভিকটিম না হয় সেটা তো ইনশিওর করা আমাদের দায়িত্ব। তো ওই জায়গা থেকে আমরা জাস্ট হচ্ছে আলাপ করেছিলাম, কিন্তু এইটাকে এইভাবে একটা হচ্ছে প্রাইভেসি লঙ্ঘন। রাজনীতিতে এই ধরনের মানে একজনের সাথে আপনার আরেকজন আলাপ হবে, কিন্তু এইভাবে একজনের চ্যাট সেটা আরেকজন পাবলিক করে এবং এইভাবে হচ্ছে মিসকোট করে, এবং এখানে আরো অনেকগুলো মিসকোট, কয়েকজনের ব্যাপারে বলা হয়েছে আমি নাকি ফোন দিছি, আমার এই ব্যাপারে কারোর সাথে কথাই হয় নাই। তো এই ধরনের নষ্ট রাজনীতি, এবং এই রাজনীতির মাধ্যমে কি করা হয়েছে, তারা এমন একটা বয়ান তৈরি করার চেষ্টা করেছে যার মাধ্যমে ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। যে ছাত্রলীগ গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে জুলুম করছে, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করছে, এবং এদের সবাই আইডেন্টিফাইড কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল, সেটাকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা একটা, আমার কাছে মনে হয়েছে যে শাহবাগী বয়ান দ্বারা তারা প্রভাবিত হয়েছে, যারা বাংলাদেশে এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তো এটা আমরা ক্লারিফিকেশন দিয়েছি এবং আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটা বর্ডার লাইন থাকে, আমরা কোনো ধরনের সমালোচনা করব, প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এটাকে আমরা সত্যতা পর্যায়ে নিয়ে যাব না, এমন কিছু কাজ করব না যার মাধ্যমে ছাত্রলীগের মতো একটা সন্ত্রাসীকে আমরা দায় মুক্তি দিচ্ছি। জি সাদিক কায়েম, আমি আসবো আপনার কাছে আবারও, আমার আরও বেশ কিছু বিষয়ে জানার আছে। আমি এ পর্যায়ে শাহিন তৌহিদের কাছে আসতে চাই। আমরা জানি যে ডাকসু নির্বাচনের যে তারিখ ঘোষণা হচ্ছে সেটি খুব বেশি দিন নেই, 1 মাসও নেই, আগামী 9 তারিখে যে ভোটের তারিখ ঘোষণা করছে, এবং তার আগ মুহূর্তে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে একটি উত্তেজনা আমরা দেখছি, যে প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে আবাসিক হলের যে রাজনীতি সেটি বন্ধ থাকবে আপাতত। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, এই গুপ্ত রাজনীতি দোষের কিছু না, প্রকাশ্য রাজনীতিকে বন্ধ রেখে যখন গুপ্ত রাজনীতি চলবার পরিবেশ তৈরির সন্দেহ তৈরি হয় তখন এই প্রশ্নগুলো উঠছে, না হলে কিন্তু উঠতো না। গত 16 বছর বাংলাদেশে কিন্তু জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে একরকম গুপ্ত রাজনীতি করতে হয়েছে, পরিস্থিতিটাই এমন ছিল। আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেওয়ার মতো অবস্থা জামায়াত ইসলাম বা ছাত্র শিবিরে রাখেনি। তাদের দলীয় কার্যালয়ে 1.5 দশক বন্ধ ছিল,
এরকম পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে যে জামাতের পরিস্থিতি আগের থেকে বেড়েছে, তাদের সাংগঠনিক ভিত্তি আগের থেকে যে বেড়েছে, 16 বছর কাজ না করতে পারলে তো তারা নিঃশেষ হয়ে যাওয়ার কথা ছিল। তার মানে তারা বলে দাওয়াতি কার্যক্রম, কেউ সেটাকে তাদের ভাষায় বলছে গুপ্ত রাজনীতি। ফলে গুপ্ত রাজনীতি হোক আর দাওয়াতি কার্যক্রমেই হোক, এটা জামায়াতে ইসলামের করতে হয়েছে তাদের টিকে থাকার জন্য এবং তাদের রাজনীতির বয়ানটাকে প্রসারিত করবার জন্য। এটা তারা করেছে এবং সেটা করতে গিয়ে কখনো কৌশল হিসেবে তারা ছাত্রলীগের মধ্যে গিয়েছে, এটা অস্বীকার করারও কিছু নেই, সেটা সত্য, সেটা সামনে আসছে। এখন কথা হলো গিয়ে সেটাকে সহজভাবে নিয়ে তারা যদি এখন সব রাজনীতি উন্মুক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে সবাই আসে, তাহলে কিন্তু এই বিভেদ এবং এই প্রশ্নগুলো উঠে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো সেটা হচ্ছে, তারা আমি নিজে একসময় ছাত্র রাজনীতি করেছি, ঢাকা কলেজের মতো জায়গায় ছাত্র সংসদে নির্বাচন করেছি, হল কমিটিতে নির্বাচন করেছি, ঢাকা ডেন্টাল কলেজে সে ইলেকশন করেছি। ফলে আমাদের সময়কার যে অভিজ্ঞতা, সেটা আমরা দেখতাম যে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকতো, হলে ছাত্র সংসদ, হল সংসদ হতো, নির্বাচন হতো এবং এই নির্বাচনে নানামুখী ক্রিয়েটিভ কার্যক্রম অনুষ্ঠান হতো, নতুন ছাত্রদের কিভাবে আকৃষ্ট করা যায় এবং তার মাধ্যমে রাজনীতি এবং সংস্কৃতি বিকশিত হতো। পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা এমন হয়ে গেল যে একদম একদলীয় কারখানায় পরিণত হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সারা দেশ থেকে সংসদ নির্বাচনগুলো উধাও হয়ে গেল। যারা যখন ক্ষমতায় থাকে পুরোটাই তারা ভোগ করে। এইটা 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম এই ব্যবস্থাটা তারা চালু করে। 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পরে তারা ওই আওয়ামী লীগের দেখানো সেই পথেই শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র রাজনীতিগুলোকে নিয়ে গেছে। আগের জিয়াউর রহমানের সময়ের বা বিএনপির 91 সময়ের ওই পর্যায়ে তারা ফিরিয়ে নিয়ে যায়নি, ধারাবাহিকতা ওইভাবে চলেছে। কিন্তু এখন ফ্যাসিবাদের পতনের পরে ছাত্রলীগ তো এখন নাই, নিষিদ্ধ, এবং ছাত্রলীগের মধ্যে কেউ একজন একটা শব্দ করার সাহস কোনো ক্যাম্পাসে পাবে না। তারা কোথাও কোথাও তাদের বিশেষ ঘাঁটি আছে, সেইখানে গোপালগঞ্জ বা এখানে ওখানে তারা অ্যানার্কি তৈরির চেষ্টা করেছে, তার জবাবও দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত ছাত্রলীগ এখন ফ্যাসিবাদের পক্ষে একটা শব্দ করার সামর্থ্য বা সাহস রাখে না। তাহলে সেইখানে এখন সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতিতে এই ভয়টা 1 বছর পরে থাকবে কেন? তাহলে সেই দায়টা ওই প্রশাসন এবং এই ছাত্র সংগঠনগুলোর, যে তারা 1 বছরে সাধারণ ছাত্রদের মধ্যে ওই যে ভয়টা, সেই ভয় দূর করতে পারেনি। এটা একটা বয়ান। আর একটা ভিন্ন বয়ান আছে, সেটা হচ্ছে যে যারা মনে করে যে প্রকাশ্য রাজনীতিতে আসলে প্রতিযোগিতায় এখনও দাঁড়ানোর মতো পরিস্থিতি হয়নি, তারা চায় যে তারা তাদের পথে আগের মতো রাজনীতিটা আরও কিছু দূর এগিয়ে নিয়ে যাবে। সুতরাং হলগুলো প্রকাশ্য রাজনীতির বিরোধিতায় যেই কেউ কেউ আওয়াজ তুলেছে, সেই আওয়াজটা সায় দেওয়া যে না, হবে না। এখন আপনি দেখেন ছাত্র সংসদ ডাকসুর ঘোষণা হয়ে গেছে। ডাকসু নির্বাচন হলে শুধু ডাকসু কখনো একক নির্বাচন হয়, এটা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে? তাহলে ছাত্র সংসদ নির্বাচন লাগবে। ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, তাহলে সেখানে যদি হলের রাজনীতি না থাকে, কমিটি না থাকে, তাহলে ছাত্র সংসদ নির্বাচন কি করে হবে? বরং সেইখানে ছাত্র শিবির, ছাত্র দল, বাম ডান সব ছাত্র সংগঠন এবং প্রশাসন তারা বসবে, আলোচনা করবে, সাধারণ ছাত্রদের অভয় দিবে এবং রাজনীতির একটা নীতিমালার মধ্যে আসবে যে এত বছর ফ্যাসিবাদী কায়দায় যে ছাত্র রাজনীতির নামে যা হয়েছে সেটাকে আদৌ রাজনীতি বলে না। আমরা সেই দিনে ফিরে যেতে দেব না আমার ক্যাম্পাসকে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করব এবং এইখানে আমাদের গঠনমূলক এই শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী, প্রতিষ্ঠানের জন্য কল্যাণমুখী, দেশের জন্য কল্যাণমুখী রাজনীতির চর্চার কেন্দ্র এটাকে আমরা তৈরি করব। সেই অঙ্গীকারের দিকে তারা যাচ্ছে না, সেই সমাধানের দিকে কেউ যাচ্ছে না, উল্টো বন্ধ করার দিকে যাচ্ছে।
বাংলাদেশের রাজনীতির নামে যা হয় জাতীয় রাজনীতিতে, এটাকে কত পার্সেন্ট আপনি রাজনীতির সংজ্ঞায় ফেলবেন আর কত শতাংশ আপনি অপরাজনীতির সংজ্ঞায় ফেলবেন? তাই বলে কি আপনি জাতীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলতে পারবেন? বরং সেটাকে পরিশুদ্ধ করবার চেষ্টাটা চালাচ্ছে সবাই। ঠিক ছাত্র রাজনীতিতেও আপনি যদি বন্ধ করে দিতে চান, যে বাংলাদেশের মতো এমন ছাত্র রাজনীতি, এমন পেশাজীবী রাজনীতি পৃথিবীর কোথাও নাই। সাংবাদিকরা কোন দেশে আছে এইরকম বাংলাদেশের মতো পোলারাইজড হয়ে রাজনৈতিক সংগঠনের সঙ্গে মিশে যায়? চিকিৎসক, অন্যান্য পেশাজীবী, শিক্ষক কোন দেশে পাবেন যে মূল দলের সঙ্গে মিশে গিয়ে এরকম রাজনীতি করে? আপনি কোন দেশে পাবেন ছাত্র সংগঠনগুলো, তারা ছাত্র সংসদ হয়, ছাত্র যে ইউনিয়নটা হয় সেটা হয় ছাত্রদের কল্যাণে প্রতিষ্ঠান ভিত্তিক, সেটা মূল দলের সঙ্গে, এটা কোথায় পাবেন আপনি? কিন্তু বাংলাদেশের ব্যত্যয় ঘটিয়ে হয়ে আসছে। হয় আপনি এটা বন্ধ করতে চাইলে নতুন কি রাজনীতির বন্দোবস্ত ছাত্র রাজনীতিতে করবেন, সেই বয়ান দেন, সেই দিকে আগান, অথবা প্রচলিত ধারার যে ছাত্র রাজনীতি ছিল, যেই ধারার মাধ্যমে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, যেই ধারার মাধ্যমে 71-এ দেশ স্বাধীনতায় ভূমিকা রেখেছে, যেই ধারার মাধ্যমে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যেই ধারাকে ধারণ করে এই ছাত্ররাই মাঠে নেমে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গিয়ে 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই আকাঙ্ক্ষা নিয়ে আপনি নতুন ছাত্র রাজনীতি করবার জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু নিষিদ্ধ করা, বন্ধ রাখা হচ্ছে পরাজয় মেনে নেওয়া। তাহলে এই প্রশাসনকে মানতে হবে 1 বছরে তারা কেন পারেননি এবং পারছেন না কেন, সেই দায়টা নিতে হবে। আর ছাত্র সংগঠনগুলোকে ওই দায় নিতে হবে। 1 বছরও আমরা কেন একমত হয়ে রাজনীতি উন্মুক্ত করে ছাত্রদের জন্য কল্যাণকর রাজনীতি করব, কেন পারলাম না? এই দায় সবারই, কারো একক আপনার কাছে। আবারও এই প্রসঙ্গে আমি আসতে চাই সাদিক কায়েমের কাছে, যে আসলে যে বিশ্ববিদ্যালয় আবাসিক হলে যে রাজনীতি প্রকাশ্য বা গুপ্ত যেটি হোক সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে, সামনে কেউ কেউ বলছেন যে এটি কি ছাত্র রাজনীতি কি বন্ধ করারই আসলে কোনো উদ্দেশ্য কি না? আপনি কি মনে করেন আসলে? আচ্ছা দেখেন, জুলাই বিপ্লবের পরে আমরা বারবার বলছি আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই। আমাদের অনেকগুলো স্টেটমেন্ট আমরা দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমরা বলছি যদি আমরা বিরাজনীতি করতে চাই, এটা হচ্ছে ফেসিবাদের ভাষা। অবশ্যই বাংলাদেশের যদি আমরা আগামী সম্ভাবনাভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই এই ছাত্রদের থেকেই আমাদের প্রতিনিধি দরকার। তো এই ক্ষেত্রে আমরা বারবার বলছি এই ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা বলছি ছাত্র রাজনীতিটা হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব, আমরা আমাদের আদর্শগুলো নিয়ে যাব। শিক্ষার্থীদের যারা আদর্শ তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যারা আদর্শ তার ভালো লাগবে না এটা সমালোচনা করবে। কিন্তু আমরা এখানে কেউ হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাব না, যেটা বিগত সময় আমরা দেখতে পাইছি ফেসিবাদী রাজনীতি। আমার কারো মত ভালো লাগতেছে না, তখন আমি তার উপর হকিস্টিক নিয়ে গেলাম, স্ট্যাম্প নিয়ে গেলাম, তারপর আমি পেশি শক্তি প্রদর্শন করলাম। সেটা এই ছাত্র রাজনীতি এখন চলবে না জুলাই বিপ্লব পরবর্তী। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে গত 1 বছর জুড়ে আমরা চেষ্টা করেছি এবং আমরা দেখতে পেয়েছি, আমরা যতগুলো আয়োজন করেছি, আমরা শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি, মিড ডে ব্রিলিয়ান্স এবং হচ্ছে আক্স শিবির, নো শিবির, এরপর হচ্ছে আমরা ওয়েলফেয়ারমূলক অনেকগুলো কাজ করেছি, আমরা তাদের দাবি দেওয়াগুলো প্রশাসনের কাছে উত্থাপন করেছি। যতগুলো আমরা কাজ করেছি প্রত্যেকটা কাজে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছে, মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছে। এই সব কিছুকে আমরা সাদরে গ্রহণ করেছি এবং সে আলোকে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে আমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র সংগঠনগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা সে আগের কায়দায় আবার ট্যাগিং, আবার ফ্রেমিং, সেই গুপ্ত রাজনীতি, এরপর বিভিন্ন ধরনের ট্যাগিং করছে। তো আমরা বলতে চাই ভাই, আমরা টিএসসিতে এত বড় প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম 1000, 1500, 2000 আমাদের কর্মীরা আসতেছে, এরপর হচ্ছে আমরা মিছিল করতেছি, আমাদের ওয়েলফেয়ার যে কাজগুলো হচ্ছে ওখানে সে কাজগুলোতে প্রতিনিয়ত আমাদের কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করতেছে। তো আর কি কর্মসূচি করলে এটা হচ্ছে গুপ্ত হবে না? মানে এটা আলটিমেটলি এর মাধ্যমে একটা বিভাজনমূলক এই ধরনের আচরণ, ঠিক আছে, এটা খুবই অপ্রত্যাশিত আচরণ। আমরা সে জায়গা থেকে আমরা বারবার বলছি ঠিক আছে, এই অপ্রত্যাশিত আচরণ বা বিভাজন আমি যেটাই বলি, এই বিভাজন আসলে কারা সৃষ্টি করছে? এটা আমাদের দায়িত্বশীল পর্যায়ে যাদেরকে আমরা বন্ধুপ্রতিম মনে করি তারাই আমাদেরকে বন্ধু মনে করছে না বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আলটিমেটলি এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে ফেসিবাদীরা তারা শক্তিশালী হচ্ছে। আবার ফেসিবাদীরা খুনি হাসিনা গত 16 বছর, সায়ন্ত ভাই খুব চমৎকারভাবে বলেছে, 16 বছর ইসলামী ছাত্র শিবির আমরা তো মানুষ ছিলাম না, মানে একজন মানুষ হিসাবে যে অধিকার থাকা দরকার সেই অধিকার কিন্তু আমাদের ছিল না। আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল, আমাদের সারা দেশে আমরা পরিচয় দিতে পারি নাই, আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আমাদের একটা সামাজিক প্রোগ্রাম, একটা বিয়ের প্রোগ্রাম, ওইখান থেকে ধরে নিয়ে গিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো এই যে আওয়ামী যে ন্যারেটিভ, শাহবাগী যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভে আমাদের বন্ধুপ্রতিমরা তারা আবার পা দিচ্ছে, তারা আবার আমাদেরকে হত্যাযোগ্য করার চেষ্টা করতেছে, আমাদেরকে ওইভাবে ফ্রেমিং করছে। তো যেটা খুবই আনএক্সপেক্টেড। আমরা বারবার বলছি আসেন ভাই, আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, কিন্তু জুলাইয়ে যেভাবে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে
সবাই একসাথে এক বিন্দুতে মিলিত হয়ে খুনি হাসিনার বিরুদ্ধে, জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করছি, এর মাধ্যমে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করছি। এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একসাথে লড়াই করি, একসাথে সংগ্রাম করি। কিন্তু এইভাবে যদি আমরা ট্যাগিং করি, ফ্রেমিং করি, এবং দেখা যায় আমরা যখন দাওয়াত দিই তারা আমাদের দাওয়াতে আসে না, আবার তারাও আমাদেরকে ইনভাইট করে না, তো এইটা তো নতুন বাংলাদেশের রাজনীতি হইতে পারে না। যে আপনি 2 মাস আগে একটি বক্তব্য দিয়েছিলেন, জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই ইতিহাস তোমাদের ক্ষমা করবে না, জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই। এই গাদ্দার কারা আসলে? আচ্ছা, গাদ্দার কারা এটা জনগণে বের করবে। যারা ওই গাদ্দার হচ্ছে তারা যারা জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেটাকে যারা ধারণ করে না। জুলাইয়ের গাদ্দার হচ্ছে তারা যারা এই বাংলাদেশে বিপ্লব পরবর্তী যে ঐতিহাসিক একটা সুযোগ তৈরি হয়েছিল নেশন বিল্ডিং এর, তারা এই চেতনাকে ধারণ না করে তারা ফেসিবাদের যে আকাঙ্ক্ষা সেটাকে তারা হচ্ছে বাস্তবায়ন করতে চায়। গাদ্দার হচ্ছে তারা যারা এই জুলাই পরবর্তী বাংলাদেশের এই যে খুনি হাসিনার বিচার এবং গত 16 বছরে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বাংলাদেশে যে নির্মম নির্যাতন হয়েছে, যে আইনাগর তৈরি থেকে শুরু করে শাহবাগ কায়েম করার মাধ্যমে আমাদের আলেম ওলামাদেরকে হত্যা করার থেকে শুরু করে যতগুলো অবিচার হয়েছে, এগুলোর বিচার যারা করতে চায় না তারা হচ্ছে জুলাইয়ের গাদ্দার। সবাই তো বিচার চায়, সবাই চায় না। আপনি যদি আইডেন্টিফাই করেন, যে আমরা আইডেন্টিফাই করেন, সেটা আপনি খুঁজে পাবেন, ঠিক আছে? এবং এটা আপনি যদি হচ্ছে আজকে আমরা কথা বলতেছেন, আপনাদের ইউটিউব সেকশনে যদি দেখেন, ওইখানে আপনারা খুঁজে পাবেন কারা গাদ্দার অথবা কারা হচ্ছে এই জুলাই চেতনাকে ধারণ করছে না। মোট কথা হচ্ছে জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করছে না, যারা জুলাইকে নিয়ে ব্যবসা করছে, শহীদদের সাথে বিট্রয় করতেছে, তারা হচ্ছে জুলাইয়ের গাদ্দার। আমরা চাই বা সংবাদ মাধ্যম মিডিয়া সবাই চায় যে এই বিভাজনগুলো যেন না থাকে, বা আপনি যাদেরকে বলছেন গাদ্দার, সেই গাদ্দারিগুলো যেন না থাকে। সবাই যে এক হওয়ার কথা বারবার আমরা বলছি, আপনিও বলছেন, শান্ত ভাইও বলছে সেই কথা, সেই জায়গাগুলো তো আসলে আইডেন্টিফাই না হলে আমরা কি এক হতে পারবো? বা আমাদের যে মতবিরোধগুলো সেগুলোতে আমরা কি এক হওয়া সম্ভব? সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি প্রতিনিয়ত জুলাইয়ে যারা আমরা সহযোদ্ধা ছিলাম, আমরা সবার সাথে আমরা আলাপ করছি, কথা বলছি, আমরা তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য বারবার অনুরোধ করছি। কারণ যারা যত দায়িত্বশীল পজিশনে আছে তার তত বেশি তার হার্টটা অনেক বেশি ওপেন হওয়া দরকার। কিন্তু তার হার্টটা যদি, তার মাইন্ডসেটটা যদি প্যারোকিয়াল হয়, তাহলে এই জাতির মুক্তি আসবে না। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি, আমরা আমাদের কাদা ছোড়াছুড়ি, আমাদের নিজেদের মধ্যে বিভাজনমূলক আচরণ, এগুলো পরিহার করে আমরা এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, সেটাকে সামনে রেখে আমরা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং এই ধরনের কাদা ছোড়াছুড়ি থেকে আমরা বেরিয়ে আসি। সে জায়গা থেকে আমরা বলছি, আমরা আলাপ করছি, আমরা অনুরোধ করতেছি। তো আশা করছি আমাদের বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এবং জুলাইয়ে যারা সহযোদ্ধা ছিল এবং রাজনৈতিক দলগুলো, তারা একটা কনসেনসাসে পৌঁছাবে। এবং আমি মনে করি এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক সময়। আমরা এখন যদি নিজেদের মধ্যে এই ধরনের বিভাজিত আচরণ করি, তখন আলটিমেটলি বাংলাদেশের ফেসিস্টরা, এখন পর্যন্ত হাসিনা পলিটিক্যালি সে পালাইছে, কিন্তু তার কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে থেকে গেছে। মুজিববাদের যে ছোঁয়া, সেটা বিভিন্ন জায়গায় এখনো থেকে গেছে। এখনো পর্যন্ত মিডিয়ায় ফেসিবাদ থেকে গেছে, এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে সেই ফেসিবাদের যারা হচ্ছে পৃষ্ঠপোষকরা আছে, তারা এখন পর্যন্ত থেকে গেছে। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তো আমরা যদি বিপ্লবের যারা পক্ষের শক্তি আছে নিজেদের মধ্যে এইভাবে বিভাজনমূলক আচরণ করি, তখন এই খুনি হাসিনা এবং তার দোসররা এবং দিল্লির যারা দালাল আছে, তারা এখানে আমাদের এই ডিভাইড অ্যান্ড রোলের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের এখানে সেভোরাইজ করার চেষ্টা করবে। তো আমাদের এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, এবং সেই ঐক্যবদ্ধ আলোকে শুধুমাত্র এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের ছাত্র রাজনীতির একটা নতুন রূপরেখা তৈরি করা। এর পাশাপাশি আমাদের ন্যাশন বিল্ডিংয়ের জন্য রাজনৈতিক দল যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের নতুন বাংলাদেশের জন্য কাজ করে যাওয়া। জি, এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম। বিরতিতে যাবার আগে সাদিক কায়েম বেশ কিছু কথা বলছিলেন, কাদা ছোড়াছুড়ির প্রসঙ্গটি আবারও উঠেছে। আমি শান্ত ভাইয়ের কাছে আসতে চাই যে আসলে কাদা ছোড়াছুড়ি করে আসলে কার লাভ হয়? মানে কাদা ছোড়াছুড়ি দুটো পক্ষই দরকার হয়, এক পক্ষ তো আর হয় না। কাদা যে ছোড়ে সে মনে করে যে আমি কাদাটা ওর দিকে ছুড়লাম, ওকে কুৎসিত করে দিলাম, এটা তার নিজের লাভের জন্য সে করে। আবার সে কাদার পরিবর্তে আরও নোংরা জিনিস ছুঁড়ে মারে যে ও আমাকে এটা দিয়ে আর কতটুকু কুৎসিত করবে, ওরে আমি আরও কুৎসিত বানিয়ে দেব। ফলে এই যে কুৎসিত বানানোর, একে অপরেরকে কুৎসিত বানানোর প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্যে পড়ে আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর
বিষয়টা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী এই সময় আগের যে কালচার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সে একই কালচার ঘুরে ফিরে বিরাজ করছে। ধরেন ফ্যাসিবাদের সময় সাংঘাতিকভাবে নিপীড়নের শিকার হয়েছে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল, এটা বিএনপি আর জামাত ইসলামী। এর ধারে কাছে নিপীড়ন তো অন্য কারো উপরে হয় নাই, এবং এরা দীর্ঘদিন জোট সঙ্গীও ছিল, একসঙ্গে রাজনীতি করেছে, একসঙ্গে সরকার গঠন করেছে, সব করেছে। সমস্যা হলো প্রত্যেকেই চায় বিভেদ না হোক, তাদের বক্তব্যে বলে, কিন্তু ওর মধ্যে আবার যদি কিন্তু যোগ করে দিয়ে একে অপরের বিরুদ্ধে কিন্তু আবার তীর নিক্ষেপ করে। এখন ধরেন আমি সাদিক কায়েমকে বললাম যে ওর চুলটা আমার পছন্দ না, এরকম চুল রেখে ছাত্র শিবির করে কিভাবে। সে আবার আমাকে বলল ওনার যে কথার ধরন এটা তো মুসলমানের ধরনই না। তাহলে কি দাঁড়ালো যে আমি ওকে ওটা না বললে কিন্তু পাল্টা আমাকে এটা বলতো না। এখন একদিকে ধরেন সাদিক বলবে যে জুলাইয়ের গাদ্দার, জুলাইয়ের পক্ষের যারা, তারা কেউ জুলাইয়ের গাদ্দার হবে কি করে? তাদের ভুল থাকতে পারে, তাদের ব্যত্যয় থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সেটা আপনার একসঙ্গে তো তাদেরকে সতর্ক করার জন্য অনেক চ্যানেল আছে। আপনি যখন প্রকাশ্যে তাকে গাদ্দার বলবেন, সে আপনাকে পাল্টা আরেকটা অ্যাটাক করে বসবে। আপনি যখন ওই কি বাক্সাসের নেতা যখন ওই বয়ান সামনে আনবে যে ছাত্রলীগের সঙ্গে ছেলে নিপীড়ন করেছে এবং তারা নিজেদেরকে বেশি তাদের কাছের লোক প্রমাণ করবার জন্য নিপীড়নকারী হিসেবে সামনে থাকতো, তখন আপনি আবার তাদেরকে বলবেন এটা ফ্যাসিবাদী বয়ান, অথচ সেই ছেলেটাও কিন্তু আপনার সঙ্গে একসঙ্গেই যুদ্ধ করেছে, মৃত্যুর মুখে গেছে। সুতরাং একই সঙ্গে আপনি চাবেন হচ্ছে ঐক্য, আবার প্রকারান্তরে কোনো না কোনো একটা তাকে ঘায়েল করবার জন্য বলবেন, সে আপনাকে আরও একটা বাজে কথা দিয়ে আরেকটা ঘায়েল করবে। এই যে ঘায়েল করার প্রতিযোগিতা বা ঘায়েলের রাজনীতি, এইটা এক্সিস্ট করছে বলেই এই বিভেদটা জিয়ে থাকছে। সেটা যদি না হতো, ধরেন আমি নাম উল্লেখ করি বলি, বিএনপি এবং জামায়াতের মধ্যে বা এখন এনসিপি এবং ছাত্র শিবিরের মধ্যে, ছাত্র সংগঠন বা এনসিপি এবং জামাতের মধ্যে এক একটার সঙ্গে এক একটার যে দূরত্ব, কাদা ছুড়াছুড়ি, যে বিভেদের বক্তব্য, এটা কেউ পিছিয়ে আছে এরকম ভাববার কারণ নাই। হয়তো কেউ একজন আগে বলে, তার পাল্টা আরেকজন বলে, কিন্তু যে তীরটা নিক্ষেপ করলো সেও বলে আমি বিভেদের রাজনীতি চাই না, অথচ তীর কিন্তু সে একটা ছুঁড়ে দিয়েছে। সে মনেই করে না যে এই তীরটা ছুঁড়লাম ও তো আমার দিকে ট্যাটা ছুঁড়ে মারবে পরে। এটি শুধু ছাত্র সংগঠন না, রাজনৈতিক দলের গোটা রাজনীতিতে একই অবস্থা। গোটারা, সেটাই আমি বলছি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এনসিপি নাম উল্লেখ করেই তো বললাম, গোটা রাজনীতিতে প্রত্যেকেই আসলে তার লাভটাকে মাথায় রেখে, এটাও অস্বাভাবিক না, রাজনীতি করে নিজের লাভ তো দেখতে হবে, কিন্তু যখন অন্যকে আক্রমণটা করে, ধরেন একটা দলের চাঁদাবাজি নিয়ে একজনে প্রশ্ন তুলল, তো চাঁদাবাজি নিয়ে প্রশ্ন তুললে এটা তার জন্য হিউমিলেটিং, এবং আসলেই তার মধ্যে কিছু চাঁদাবাজ আছে, সে তো এটা নিয়ে বিব্রত এবং তার রাজনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে, তখন সে বলবে ও আমার চাঁদাবাজি নিয়ে বলে, ও তো মুক্তিযুদ্ধের ওর ভূমিকা তো গ্রহণযোগ্য ছিল না। তাহলে ওই যে পাল্টা আক্রমণটা আসলো, আপনি তখন বলবেন না ৭১কে টেনে আনছেন কেন, আবারও বলবে কেন টেনে আনবো না, এটা আমার সার্বভৌমত্বের প্রশ্ন। এখন এই যে দূরত্ব বৃদ্ধির যেই ভাষা, যেই একে অপরকে আক্রমণ করবার যেই পথ পদ্ধতি এক একজনের আলাদা, কিন্তু এইটা একজন ইনভাইট করে। ধরেন আমি এক পীরের মুরিদ, আপনি আর এক পীরের মুরিদ, আমি যদি আপনার পীরকে একটা গালি দেই, তাহলে আপনি আমাকে একটা গালি দিয়ে কিন্তু আপনার মন ভরবে না, আপনি আমার পীরকে একটা গালি দিবেন। এইভাবে করে ছাত্র সংগঠনগুলো যখন এই একে অপরের সঙ্গে, তারা যেহেতু মূল দলের সঙ্গে সংশ্লিষ্ট, এই নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে এইভাবে ঘৃণা, বিদ্বেষ, আক্রমণ এগুলা প্রসারিত হয়, যার ফলে দূরত্ব হয়। কিন্তু মুখে মুখে সবাই আবার বলছে আমরা দূরত্ব চাই না। যদি দূরত্ব না চান, তাহলে মানুষই দেখবে, সংবাদ মাধ্যমে আসছে, মানুষই দেখবে যে ও খারাপ করছে, আমি ওকে ভোট দিব না, আমি ওকে সমর্থন করব না। আমাদের রাজনৈতিক দলগুলো বেশিরভাগই জানা নিজের ভালোটাকে তুলে ধরে, তার থেকে বেশি সময় ব্যয় করে অন্যকে অপদস্থ করতে বা অন্যের খারাপটা তুলে ধরতে। এই যে নেগেটিভ প্রচারণার প্রবণতা সব দলের মধ্যে, এইটা আগের ধারাবাহিকতায় এখনো বহাল আছে বলেই
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যে ঐক্যটা দরকার ছিল, যে একতা বোধের, যে ভ্রাতৃত্ব বোধের তৈরি থাকা দরকার ছিল, সেটা নেই এবং সেটা থাকারও কোনো সম্ভাবনা আমি দেখি না। শান্ত ভাই, আবারও আসবো আপনার কাছে। আমি সাদিক কায়েমের কাছে আবার আসতে চাই। পর্যায়ে একটু পেছন দিকে আমরা যেতে চাই। জুলাই আন্দোলনের নিয়ে অনেক কথা হয়, অনেক কথা হচ্ছে যে কে কতটুকু ভূমিকা ছিল, কে সামনে ছিল, কে পেছনে ছিল, কে অল্প করেছে, কে বেশি করেছে। আমি আসলে আপনার কাছ থেকেই জানতে চাই আপনার ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা, যে আসলে সেই সাংগঠনিক কার্যক্রমটা কিভাবে আসলে তৈরি হয়েছে শুরু থেকে, আমি যদি বলি। দেখেন, জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। গত 16 বছর ধরে বাংলাদেশে সকল ফেসিবাদ বিরোধী শক্তি লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু একটা সর্বদলীয় যে ঐক্য হওয়া দরকার ছিল, সেই ঐক্যগুলো না হওয়ার কারণে, আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোলের কারণে হাসিনা আমাদের এই 16 বছর ফেসিবাদের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। না হলে 13 সালের যেই একটা আন্দোলন, সংগ্রাম, লড়াই, ওই সময় এর পরবর্তী কিন্তু হাসিনার পতন হয়ে যাওয়ার কথা, এবং এরপরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে। তো এই আন্দোলনের শুরু থেকে আমরা বারবার যতগুলো অংশীজন ছিল আমাদের, যেহেতু আমি নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে জড়িত ছিলাম, তো আমরা শুরু থেকে আমরা চেয়েছিলাম এখানে কোনো ধরনের আমরা এটাকে পলিটিসাইজ করব না, এটাকে অর্গানিকলি আন্দোলনটাকে আমরা সবাইকে এঙ্গেজ করব এবং স্টেজ বাই স্টেজ আমরা আগাবো। তো সে আলোকে যখন আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন শুরু হওয়ার পরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে এঙ্গেজ হয়েছে, এবং আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যায় নাই। আমরা যদি ব্যানার নিয়ে যাইতাম তাহলে হাসিনার সে আগের ট্র্যাপ, সে এটাকে পলিটিসাইজ করতো, এই পলিটিসাইজ করার মাধ্যমে সে আবার এইখানে হচ্ছে নির্যাতন করাকে বৈধতা দিত। তো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আসলো, পরবর্তীতে আমরা চিন্তা করলাম এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার। এর আগ পর্যন্ত এটা ছিল কোটা পুনর্বহাল করা চলবে না, অথবা শিক্ষার্থী ব্যানারও হচ্ছিল। তো একই সাথে আমরা প্ল্যান করলাম এটাকে আমরা বাংলাদেশের সকল বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো আমরা ছড়িয়ে দেবো, এবং সে আলোকে জুলাই এর মধ্যে কোরবানি ঈদের বন্ধ চলে আসে, ঈদের পরে মূলত আমাদের আন্দোলনটা আমরা একটা ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা নিয়ে আসি। পরবর্তীতে এখানে প্ল্যাটফর্ম ঠিক করে এই সব কিছুর সাথে অনেকগুলো অংশীজন ছিল, সকল অংশীজনের সাথে আলাপের মাধ্যমে সব ঠিক হয়, এবং খুনি হাসিনা যেদিন আমাদের এই যৌক্তিক আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল, সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এটা রিয়াকশন করব। আমরা বলতে এখানে যতগুলো অংশীজন ছিল শুধুমাত্র শিবির না, ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন এবং সবাই। তো এভাবে হচ্ছে পরবর্তীতে ছাত্রলীগ সন্ত্রাসীরা 15 জুলাই আমাদের ভাই বোনদের উপর হামলা করে, এবং হামলা পরবর্তীতে হচ্ছে আমরা কর্মসূচি দিয়েছিলাম, এবং এই কর্মসূচিতে 6 জন ভাই শহীদ হয়। যেদিন 6 জন ভাই শহীদ হয় সেই সময় আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলন আমরা খুনি হাসিনা পতন না হওয়ার পর্যন্ত আমাদের এই আন্দোলন লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সে আলোকে আমরা পরিকল্পনা প্রণয়ন করা, এবং পরবর্তীতে সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল 19 তারিখের পর থেকে 2 আগস্ট পর্যন্ত, এবং এর আগে 18 জুলাই, এখানে সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টটা ছিল 18 জুলাই। সেদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা যেভাবে রাস্তায় নেমেছে, এর মাধ্যমে এই আন্দোলনটা আমাদের সফলতার ধারাপ্রান্তে তারা নিয়ে গিয়েছিল। এই আন্দোলনের আসলে আমি বলছি পেছনের কারিগর বা পেছন থেকে কারা ইনস্ট্রাকশন বা ডিরেকশন দিত, বা শিবির কি ভূমিকা কি সামনের দিকে বা নেতৃস্থানীয় পর্যায়ে কি শিবিরের ছিল এই আন্দোলন? এখানে আন্দোলনের যারা মূল সারি সমন্বয়ক ছিল সবার সাথে আমাদের যোগাযোগ ছিল, এবং যোগাযোগটা শুধুমাত্র আন্দোলন না, এটা আগে থেকে ক্যাম্পাসের ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করত, যারা অ্যাক্টিভিস্ট ছিল, যারা সাংবাদিক ছিল, সবার সাথে আমাদের যোগাযোগ ছিল। এবং আমি তখন ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। যখন আন্দোলন শুরু হওয়ার পরে তখন আন্দোলনের এখানে নুরুল হক নুরুল ভাইয়ের নেতৃত্বে একটা গ্রুপ করে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। তারপর শিক্ষার্থীদের ব্যানারে এখানে মাহফুজ, নাহিদ, আসিফ, ওরা ছাত্র শক্তি করতো, এবং ওই প্ল্যাটফর্ম থেকে তারা আসে। শিক্ষার্থীদের হিসাবে হচ্ছে হাসনাত, সার্জিস, তারা কোনো পলিটিক্যাল ব্যানারে ছিল না, তো ওদের সাথে আবার আমাদের আগে থেকে যোগাযোগ ছিল। তো ক্যাম্পাসে এরকম যারা অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে, এবং যতগুলো হচ্ছে পলিটিক্যাল ছাত্র সংগঠনের যারা অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে, সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ ছিল। তো যখন ক্রুশিয়াল টাইম ছিল আন্দোলনের, একদম ওই সময়ে 19 তারিখের পর থেকে 1 আগস্ট পর্যন্ত, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট, কারফিউ জারি অবস্থায় ছিল এবং কোঅর্ডিনেশন করা যাচ্ছিল না, তখন পুরো আন্দোলন কোঅর্ডিনেশন করা, বিভিন্ন অংশীজনদের সাথে যোগাযোগ করা, এরপরে হচ্ছে সেফ হোম এনশিওর করা, অনেকগুলো অংশীজনের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। তখন প্রায় একসাথে প্রায় বলা চলে 30-এর উপর অংশীজনের সাথে আমি কানেক্টেড ছিলাম। এবং ওই সময়ে যারা আমাদের সমন্বয়ক ছিল, সেকেন্ড লেয়ারের সমন্বয়ক হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, আব্দুল কাদের, তাদের অগ্রণী ভূমিকা ছিল। তারা যেভাবে সাহসী ভূমিকা রাখছে, এবং এর পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠন এবং মুক্তিকামী ছাত্র জনতা ঢাকার প্রত্যেকটা জায়গায়, এবং রাজনৈতিক দলগুলো তারা রাস্তায় নেমে গিয়েছিল। এবং তাদের যেভাবে রাস্তায় নামা, পাশাপাশি আমাদের যাত্রাবাড়িতে মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শ্রমিকরা, মুক্তিকামী ছাত্র জনতা, তারা যেভাবে রাস্তায় নেমেছিল, এবং একই সাথে আমাদের সমন্বয়কদের সাহসী অবস্থান, রাজনৈতিক দলগুলোর একই সাথে প্রতিবাদ, এই সব কিছু একসাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এটাকে সফলতার ধারণাতে নিয়ে যেতে পেরেছি। আপনি বলছেন যে একটা পর্যায়ে আপনাদের অগ্রণী ভূমিকা ছিল।
অগ্রণী ভূমিকা এটা একদম শুরু থেকেই প্রত্যেকটা দিনে কর্মসূচি যখন প্রণয়ন হতো, এই প্রণয়নের ক্ষেত্রে আমরা আলাপ করতাম। এখানে আমার সাথে মূলত মাহফুজ এবং নাহিদ আসিফ এদের সাথে আলাপ হতো। যখন 18 তারিখ তো আপনি জানেন হচ্ছে রাতে ইন্টারনেট চলে যায়, ইন্টারনেট চলে যাওয়ার আগেও আমার সাথে আলাপ হচ্ছিল এবং তখন আমরা আমাদের মূলত কর্মসূচিগুলো নিয়ে ভাবছিলাম। আমাদের কাছে ইনফরমেশন এসেছিল যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে, কারফিউ জারি হতে পারে। তখন আমরা আমাদের যে সাবেক সভাপতি শিবিরের ঢাকা ইউনিভার্সিটি তাদের একটা গ্রুপ ছিল, তাদের সাথে আমরা আলাপ করছিলাম, আমরা একটা কর্মসূচি প্রণয়ন করছিলাম যদি ইন্টারনেট চলে যায়, নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলনটা কন্টিনিউ হতে পারে। তো সেই আলোকে যে 9 দফার খসড়াটা কিন্তু তখন আমরা তৈরি করেছিলাম এবং সেটা তৈরি করে আমি সন্ধ্যার দিকে আসিফ মাহমুদের টেলিগ্রাম আইডি তখন দিয়েছিলাম। এখানে আরেকটু বেশি দফা ছিল, তাদের নিজেদের মধ্যে যেন আলাপ করে। তো এই আলাপ হচ্ছিল, এর মধ্যে ইন্টারনেট চলে যায়। ইন্টারনেট যখন চলে যায় তখন সব কিছু ডিসকানেক্টেড। পরবর্তী দিন আবার আমরা সকাল থেকে চেষ্টা করছিলাম যোগাযোগ করার জন্য, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম যেহেতু ইন্টারনেট নাই। তখন আমরা সবার আগে যেটা করলাম, 9 দফার এটা ফাইনালাইজ করা হলো এবং সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করা শুরু করলাম। তখন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ নামে একজন ছিল, সে মোহাম্মদপুর থেকে আমরা তাকে নিয়ে আসি। এরপর হান্নান মাসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, রিফাত রশিদ, বাকি যারা আছে কারোর সাথে রিচ করতে পারতেছিলাম না। অবশ্যই আব্দুল কাদের সাথে রিচ করতে পারি, তখন আব্দুল কাদের যাত্রাবাড়ির দিকে ছিল। তখন আব্দুল কাদেরের সাথে অফলাইনে এই 9 দফাটা আমাদের ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি, উনি তাকে পড়ে শোনায় এবং তার থেকে পরামর্শ নেওয়া হয়। এরপর এটা ফাইনালাইজ করা হয়। এটা যখন আমরা ফাইনালাইজ করতেছি তখন এত বেশি প্রপাগান্ডা হচ্ছিল। 19 জুলাই আপনাদের মনে থাকার কথা, তখন বিভিন্ন পক্ষ, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা, মিডিয়া, তারা বিভিন্নভাবে তাদের কমেন্ট নিচ্ছিল। তারা বলতেছিল এখন শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন যেটা আন্দোলন হচ্ছে এটা বিএনপি জামাতের আন্দোলন, এভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা করছিল। তখন যে আন্দোলন অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়াটা, সেটা মিডিয়াতে পৌঁছে দেওয়াটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তখন আমরা যেটা করলাম, আব্দুল কাদের যেখানে ছিল তাকে ওখান থেকে সেফ হোমে নিয়ে যাওয়া, এই 9 দফাটা প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দেওয়া এবং 9 দফাটা এমনভাবে তৈরি করা হয়েছে। দেখেন এখানে 9 দফার প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। 9 দফার প্রথম দফার মধ্যে কিন্তু 1 দফা আছে এবং আমরা এমনভাবে তৈরি করেছিলাম 9 দফা সে যদি মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না, একই সাথে তার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না, দুইটা একদম কোলাপস করবে, একটার সাথে একটা কানেক্টেড। তো এইটা মিডিয়া হাউসে এবং একই সাথে যেহেতু আমরা মিডিয়াতে যাচ্ছিলাম তখন অনেকে এটা বিশ্বাস করতেছিল, তখন তার থেকে আমরা ভিডিও বার্তা নিয়ে আসি, এটা অনেকগুলো পেন ড্রাইভে ট্রান্সফার করে প্রত্যেকটা মিডিয়া হাউসে, দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া সব জায়গায়। একই সাথে আমরা যেটা করছি, এই 9 দফাকে প্রিন্ট করে আমরা হকারের মাধ্যমে সব জায়গায় বিলে করছি, কারণ প্রপাগান্ডাটা এত বেশি হচ্ছিল। তো এরকম অনেকগুলো স্টোরি আছে, শুধুমাত্র এটা না, আমরা কিছু কাজ করার সুযোগ পাইছি। কিন্তু ওই সময়ে রাস্তা দেখাইছে আমাদের শহীদরা। ওই সময় যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা যেভাবে রাস্তা নামছে, তারা যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করছে, এর মাধ্যমে আমরা আজাদি পাইছি। এর বাইরে আমরা ছোট্ট কিছু কাজ করার সুযোগ পাইছি। সাদিককে আরেকটি প্রশ্ন আমার করে রাখি, আসলে এই খরচটা কিভাবে আসতো? আন্দোলনের তো যথেষ্ট খরচ, সেই খরচটা আসলে কিভাবে আসতো? এখানে অনেকগুলো অংশীজন ছিল, এখানে তো মানে আমরা তো মানে অনেকে ছিল যারা নিঃস্বার্থভাবে হেল্প করছে এখানে। এটা মানে কিভাবে আসছে এটা অবশ্য অনেকগুলো অংশীজনের সাপোর্ট ছিল, আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি, ক্রাউড ফান্ডিং হয়েছে, তো কালেকটিভ একটা কোঅপারেশনের মাধ্যমে এটা আমাদের মুক্তিকামী ছাত্র জনতা তারা আমাদেরকে হেল্প করছে। জি, আপনার কাছে আবারও আসবো, আমি শান্তবের কাছে আসতে চাই এই পর্যায়ে যে আসলে আমরা সম্প্রতি কিছু স্লোগান দেখছি, শুনছি, এই স্লোগান কি আপনি আগে কখনো শুনেছেন? আমি উচ্চারণ করতে পারবো না সেই স্লোগানগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই স্লোগানগুলো দেওয়া হচ্ছে, এটা কি আসলে? আমরা কি শিখছি না পেছন দিকে চলে যাচ্ছি? ডেফিনেটলি কিছু জায়গায় মনে হচ্ছে আমরা শিখছি, কিছু জায়গায় মনে হচ্ছে পেছন দিকে চলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কিছু স্লোগান দেখে লজ্জিত হই। নতুন বাংলাদেশ গড়বার অঙ্গীকার করা নেতা তাদের কিছু বক্তব্য ইউটিউবে ঘুরছে, সেই বক্তব্য শুনে আমরা লজ্জিত হই যে ভাষা প্রকাশ্যে বলবার কথা নয় সেটাই আসছে। অনেকের আচরণ, অনেকের ব্যক্তিগত কর্ম, যেগুলো এখন তো অনেক কিছুই এক্সপোজড হয়ে যে আসছে, তাতে আমরা লজ্জিত হই। তবে এইটা ভালো মন্দ মিলিয়েই ছিল সবসময়, মানুষ ভালোটাকে গ্রহণ করবে। বাংলাদেশে আমি আমার যতদিন থেকে বুঝি তার মধ্য থেকে সবচেয়ে ইনোভেটিভ এবং ভালো স্লোগান দেখেছি সড়ক আন্দোলনের সময় আর জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের সময়। এই সবের বাইরে বিভিন্ন সময় ট্রেডিশনাল স্লোগান ছিল, কিন্তু অশ্লীল স্লোগান খুব কম ছিল। এইবার নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ভার্চুয়াল মিডিয়ায় যেসব কথা আসছে তা কখনো সাংঘাতিক ব্যক্তি আক্রমণাত্মক, কোনো গোষ্ঠী আক্রমণাত্মক অথবা অশ্লীল পর্যায়ে চলে যাচ্ছে। এটা যারা দিচ্ছে হয়তো না বুঝেই দিচ্ছে, অথবা
এখন যেহেতু সাধারণ মানুষ বা এই যে আপনি প্রশ্নটা তুললেন, এটা যে ভালো চোখে দেখছে না, এটাকে যে সহজভাবে নিচ্ছে না, নিশ্চয়ই তাদের উপলব্ধি আসবে যে এই রাজনীতি মানুষ এখন পছন্দ করে না, এই স্লোগান মানুষ এখন পছন্দ করে না। বাংলাদেশে 1971 সনে এইরকম একটা অর্জনের পরে যে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন হতে পারত, আমাদের জাতীয়তা বোধটা আরও স্ট্রং হতে পারত, সেটি হয়নি বিভাজনের কারণে। আবার ঠিক 24-এর গণঅভ্যুত্থানের পরে সেরকম একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটাও সম্ভবত আমরা হাতছাড়া করতে চলেছি। এইখানেও সেই দলীয় রাজনীতি, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থটাই প্রাধান্য পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। প্রত্যেকে মনে করছে, প্রত্যেকটা দল বা গোষ্ঠী মনে করছে সেই সেরা, তার ভূমিকাই সবচেয়ে বেশি। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম সাদিক কায়েমের এই গণঅভ্যুত্থানের সময় তার ভূমিকার কথা। আমি ওই সময় জেলে ছিলাম, ফলে আমার প্রত্যক্ষ করার সুযোগ হয় নাই, কারোর সঙ্গে যোগাযোগ করার সুযোগ হয় নাই, কিন্তু পরে এসে বিভিন্ন মিডিয়ায় এবং সরাসরি আলোচনায় আমি যাদের কথাই শুনছি তার কাছে আমার মনে হচ্ছে আরে এই তো বেশিরভাগ করেছে, বাকিরা এর সহযোগী ছিল। বেশিরভাগের কথাগুলো শুনলে আমার এই ফিল হয়। এখন এই যে আমরাই মূলত করেছি বা আমরাই অনেকটা করেছি বা আমরাই লিড করেছি, এইভাবে প্রত্যেকটা পক্ষ তাদেরকে উপস্থাপন করে অন্যদেরকে কোনো মতো সাথে রাখে আর কি, যে না রাখলেই নয়, না রাখলে তো খারাপ দেখায়, অন্যরা যদি এবার ভাবে যে নিজেকে এত বড় বানাচ্ছে সেই জন্য অন্য কেউ সাথে রাখে। কিন্তু এই যে প্রবণতা, এই প্রতিযোগিতা, সেটাও কিন্তু একে অপরের সঙ্গে জেলাসি তৈরি করছে। আমি ছাত্রদলের, ছাত্র শিবিরের, বামপন্থীদের, নন পলিটিক্যাল যারা সমন্বয়ক তাদের এবং বিভিন্ন গোষ্ঠীর অনেকের কথা শুনে আমার মনে হয়েছে সে সাংঘাতিক, সে একাই লিড দিয়েছে, একাই সব করেছে। আপনি যে অর্থের যোগান নিয়ে প্রশ্ন তুললেন, অর্থের যোগান এই ছাত্ররা দেয়নি। অর্থের যোগানটা বিভিন্ন রাজনৈতিক শক্তির কাছ থেকেই আসছে। এইবারের আন্দোলনে এটা একটা বিশেষ কৌশল ছিল রাজনৈতিক দলগুলোর, যে তারা 16 বছর ধরে নিপীড়নের মুখে পড়েছে, তারা এই সময় আর নিজেরা ব্যানার নিয়ে সামনে এগোতে চায়নি। তারা চেয়েছে যে ছাত্র আন্দোলন না পরিস্থিতি তৈরি করতে পারত, এই সব দল লাখ লাখ লোক নিয়ে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। কিন্তু যেটা হতো 23 সালের 28 অক্টোবরে 15-20 লাখ লোক নিয়েও বিএনপি জামায়াত দাঁড়াতে পারেনি রাস্তায়, তাদের উঠিয়ে দিয়েছে গুলি করে। এর আগে বহু ঘটনা এরকম ঘটেছে, শাপলা চত্বরে দাঁড়াতে পারেনি, গুলি করে উঠিয়ে দিয়েছে। সুতরাং এইবার যদি রাজনৈতিক ব্যানারে ওই অবস্থান থেকে বিএনপি জামায়াত দাঁড়াতো, তাহলে শেখ হাসিনার যেই পোর্ট্রেটা করতে চেয়েছিল যে এরা জঙ্গিবাদ, জামাত, বিএনপির আন্দোলন, সাধারণ ছাত্রদের না, তাহলে গুলি চালানো এবং সেটাকে জাস্টিফাইড করাটা যতটা সহজ হতো। যখন আন্দোলনের সামনে নির্দলীয় ছাত্ররা, গৃহবধূ, শ্রমিক, রিক্সা চালক, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছাত্র, সাধারণ স্কুলের ছাত্র দাঁড়িয়ে গেল, তখন গুলি করে সেটাকে জায়েজ করাটা বিশ্ববাসীর কাছে বা সাধারণ মানুষের কাছে এত সহজ না। প্লাস যে পুলিশ বা যে বাহিনীর লোকটা গুলি করবে, ও তাকিয়ে দেখে আরে আমার ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেরা নেমে গেছে, ওর মধ্যে তো আমার ছেলেটা আছে, আমার মেয়েটা আছে, আমার ভাতিজি ওইখানে পড়ে, কার উপর গুলি চালাবে? তারপরও অনেক গুলি চালিয়ে 2000 মেরেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কৌশল ছিল এদেরকে সামনে রেখে আন্দোলনটা, এই সুযোগটা কাজে লাগাতে হবে ফ্যাসিবাদের পতনের জন্য। এবং ছাত্ররা, সাধারণ ছাত্র জনতা, নির্দলীয়রা সারফেসে থাকলো, মূল আন্দোলনের কিন্তু পেছন থেকে ব্যাকআপ বলেন, শক্তি বলেন, যুদ্ধ করার যেই মানসিকতা বলেন, যে খরচের দরকার সেটা বলেন, সেটা অনেকাংশে রাজনৈতিক শক্তি থেকে আসছে। এটা 2 দিন আগে বা পরে ইতিহাস সে প্রমাণ দিবে। জি, আমি শেষ পর্যায়ে চলে আসছি। আমি সাদিক কায়েমের কাছে আসতে চাই আবার, যেটি বলছিলাম যে আমরা যে রাজনীতিতে যে আসলে যে কাদা ছোড়াছুড়ি কথা আমরা বলছিলাম, তারপরে অর্থের সংস্থানের কথা বলছিলাম, এই বিষয়গুলো, অর্থের বিষয়গুলো কিন্তু আমরা দেখি সবসময় গোপন থেকে যায়। আপনি কি মনে করেন যে এই অর্থের উৎস আসলে মানুষের জানার প্রয়োজন আছে? দেখেন, আমাদের ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমি বলতে পারি, আমাদের যে অর্থনৈতিক স্বচ্ছতা, সেটা একদম তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সে জায়গায় আমরা এনশিওর করি। ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এমন কোনো কর্মী পাবেন না যে কোনো জায়গায় চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, অথবা জোরপূর্বক যে দুর্বৃত্তায়ন অর্থনীতির যে সোর্সগুলো আছে সেই কাজে সে এঙ্গেজ আছে। তো
তো আমরা ছাত্র রাজনীতির একটা আমূল পরিবর্তন করতে চাই, সেটা ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে সে এক্সাম্পলটা আমরা সেট করেছি। কিন্তু আমরা দেখতে পাই আমাদের কিছু বন্ধুপ্রতিম অথবা যারা আমাদের সহযোদ্ধা ছিল, এখন এই সত্য কথাটা আমাকে বলতে হবে। অনেক ক্ষেত্রে এই সত্য কথাগুলো বলার কারণে অনেকে মনে করে যে হচ্ছে এটা বিভাজন, এই নির্মোহ পর্যালোচনা, কনস্ট্রাকটিভ ক্রিটিকগুলি যদি আমরা না করি তাহলে কেমন হবে? সেটাই, আবার তাহলে তো বন্ধ হবে না, আরেকজনের চলতেই দৃষ্টিতে থাকবে। সত্য বলবে আবার আপনাকে হ্যাঁ, নিয়ে, চলতেই এটাই থাকবে। না, হচ্ছে, না, এটাই অবশ্যই হচ্ছে। আমরা জানতে চাই তো আপনি সেটা আমরা দেখতে পাই হচ্ছে যারা আমাদের সাথে একসাথে সহযোদ্ধা ছিল, কিন্তু এই 5 আগস্টের পরে তারা নিয়মিত সচিবালয়ে তাদের তদবির এবং বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানির সাথে তাদের এঙ্গেজমেন্ট, এবং তাদের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে রাতারাতি তারা অনেক পরিবর্তন হয়ে গেছে। তাদের চলাফেরা, তাদের আচার আচরণ, তাদের বিহেভিয়ার প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হয়েছে। তো এই বিষয়গুলো তো আলটিমেটলি বাংলাদেশের আমাদের যে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আমরা সব জায়গায় ট্রান্সপারেন্সি এনশিওর করবো, সেটার সাথে তো এটা একটা দ্বিচারিতামূলক আচরণ করা। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করবো, আমরা আমাদের এই অর্থনৈতিক জায়গায় ট্রান্সপারেন্ট হওয়া দরকার। এবং বর্তমানে যে নতুন যে পার্টিটা হয়েছে এনসিপি, এবং এখান থেকে একটা অংশ কিন্তু বের হয়ে গেছে, তাদের অর্থনৈতিক ট্রান্সপারেন্সি এই জায়গায় কোয়েশ্চেন করে অর্থনৈতিক তাদের যে সংগঠনটা পরিচালিত হচ্ছে কীভাবে হচ্ছে সেই বিষয়গুলো তারা ক্লিয়ার করছে না। তাদের যারা কর্মী আছে তাদের কাছে তাদের এই বিষয়গুলো ক্লিয়ার না। তো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের যদি বলি আমাদের অর্থনৈতিক সোর্সে 3টা জিনিস আমাদের সংবিধানে বলা আছে এবং সেটাই আমরা মেনটেন করি। একটা হচ্ছে আমাদের প্রকাশনা, আমাদের প্রায় 300 আইটেমের প্রকাশনা আমরা বের করে থাকি, ওখান থেকে আমাদের প্রফিট আসে। এরপর আমরা যারা আছি আমরা রেগুলার আমাদের সংগঠনকে কন্ট্রিবিউশন করে থাকি, একদম আমাদের যতগুলো এসটিএস আছে প্রত্যেকের জায়গা থেকে প্রতি মাসে এটা দিতে হয় আমাদেরকে। এবং আমাদের একদম 1977 সাল থেকে বর্তমান পর্যন্ত অ্যালামনাইরা তারা দেশের বাইরে বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে, তার সব সময় যে কোনো প্রোগ্রাম এজেন্ডা অথবা যে কোনো কাজে সামগ্রিকভাবে আমাদেরকে তারা কন্ট্রিবিউট করে হেল্প করে। এর বাইরে আমাদের আর কোনো সোর্স নাই। আমরা আশা করব অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের এই ইনকামের সোর্সগুলো তারা জাতির কাছে শুনি, যদিও এগুলোর প্রমাণ আমরা দেখিনি যে বাইরে থেকে আপনাদের একটা বড় ফান্ডিং আসে, এই ধরনের অভিযোগ আমরা শুনি। আসলে কি এগুলি ঠিক? এখন অভিযোগ তো এখন তো অনলাইনের যুগ, সবকিছু সহজে পাওয়া যায়, ঠিক আছে। যদি এরকম বাইরে থেকে আসতো তাহলে ইন্টেলিজেন্সের রিপোর্ট এবং মিডিয়া আপনাদের দায়িত্ব, এটা আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, সেই দায়িত্বটা আপনারা একটু পালন করেন। কিন্তু আমরা বলতে চাই আমরা ওই ধরনের কোনো কাজ করি না, কারো থেকে টাকা নেওয়া, জোরপূর্বক টাকা নেওয়া অথবা বাইরে থেকে টাকা রিসিভ করা, এই ধরনের আমাদের একদম খাত যেভাবে আছে সেভাবেই আমাদের সাবেক যারা আছে, এরপর হচ্ছে আমরা যারা রানিং আছে এবং আমাদের যে প্রকাশনা আছে, এর মাধ্যমে আমাদের এই সংগঠন পরিচালিত হয়। এবং এখানে একদম তৃণমূলের যে কর্মী আছে সে থেকে একদম কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত সবাই আমরা আমাদের এখানে কন্ট্রিবিউট করি এবং এর মাধ্যমে আমাদের সবকিছু পরিচালনা করি। জি, আর অশ্লীল যে স্লোগান, এটা খুব অপ্রত্যাশিত আমাদের, এটা আমি অনুরোধ করব আমাদের যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ আছে, আমরা জুলাইয়ে অসাধারণ একটা কাজ করেছি। এখানে আমরা সবাই এক হয়ে আমরা আন্দোলন করছি, লড়াই করছি এবং একটা রাজনৈতিক সচেতন একটা জেনারেশন তৈরি হয়েছে। তো এই রাজনৈতিক সচেতন জেনারেশন আমরা যারা আছি, আমাদের কিন্তু লড়াই তো অনেক দীর্ঘ। তো অনেক ক্ষেত্রে আমাদের এখানে অনেকেই বিভিন্ন ধরনের কুবুদ্ধি দেয়, আমাদের এই জায়গায় একটু খেয়াল করতে হবে, আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা যখন ভাই যে বিষয়টা বলছি, আমরা যখন কোনো কথা বলি, যখন কোনো একটা স্লোগান দিই, এটা কার দিকে যাচ্ছে, এটা যে আবার ব্যাকফায়ার করবে, এটা আফটার শেকটা কী হবে, সেটা আমাদের ভাবা দরকার। তো সে জায়গা থেকে আমাদের স্লোগানগুলো অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এমন কোনো শব্দ চয়ন করব না যে শব্দ চয়নের মাধ্যমে এটা আলটিমেটলি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে, যেটা আমি আমার সন্তানের সামনে বলতে পারি না, যেটা আমার মার সামনে বলতে পারি না, আমার বাবার সঙ্গে বলতে পারি না, সেটা আমি সবাইকে বলছি। এক্স্যাক্টলি। তো এই জায়গায় আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার এবং এই ধরনের অশ্লীল স্লোগানগুলো আমাদের পরিহার করা দরকার। এটা কোনোভাবেই আমরা যারা বিশেষ করে আমরা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছি, আমরা তো বাংলাদেশের আগামীর বাংলাদেশ আমরাই বিনির্মাণ করব। তো সেই জায়গায় আমাদের এই সমস্ত স্লোগান এবং আমরা যখন কাউকে দায় দিই, এই সব কিছুতেই শব্দ চয়নে আমাদের অনেক বেশি দায়িত্বশীল আচরণ করা দরকার। জি, আমি একেবারে শেষ পর্যায়ে আছি, আপনার আরেকটি মিনিট নিব আমি, যে আসলে যে বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বলা হয় যে জামায়াত শিবির সবসময় স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি হিসেবে উল্লেখ করা হয়, যে তারা কখনোই সেটিকে দুঃখ প্রকাশ করে না বা ক্ষমা চাওয়ার বিষয়টি আসে না। এইটিকে আপনি কি বলবেন? আরেকটি বিষয় যে ছাত্র শিবিরের কথা বললে অনেক সময় বলা হয় যে রক কাটার রাজনীতি করে ছাত্র শিবির। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে বিভাজনের রাজনীতি। আমরা এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম এই যে হাসিনার যে বয়ান, এগুলো সবগুলো হাসিনার বয়ান, এই হাসিনার বয়ানে আমরা আবার সেই ঘুরতেছি। আপনি দেখেন বাংলাদেশে এখন যতগুলো টক শো হয়, আমরা যারা রাজনীতিবিদরা আছে ঘন্টার পর ঘন্টা এই যে স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, এই রক কাটা, এই হাবি জাবি ট্যাগিং নিয়ে ব্যস্ত, কিন্তু ন্যাশন বিল্ডিং নিয়ে কারো ভাবনা নাই। তো ভাই একটা জাতি 54 বছর ধরে যদি একটা বন্ধ হয়ে যাক, এই প্রশ্নগুলো যদি আমরা ঘুরতে থাকি, ঠিক আছে, এবং যে বয়ানটা আমাদেরকে হচ্ছে ভারত তৈরি করে দিয়ে দিয়েছে, যে বয়ানটা আমাদেরকে হচ্ছে শাহবাগ তৈরি করে দিয়ে গেছে,
সে বয়ানের মধ্যে, আওয়ামী বয়ানের মধ্যে, হাসিনাবাদী বয়ানে, বাকশালী বয়ানে যদি আমরা ঘুরতে থাকি, তাহলে এই নেশন কখন আমরা বিল্ডিং করতে পারবো? আমরা চাই যে বয়ানগুলোর জন্য ছাত্র শিবিরের বিরুদ্ধে রক কাটা এই সম্পূর্ণ একটা প্রপাগান্ডামূলক। আপনি যতগুলো শিবিরের বিরুদ্ধে অভিযোগ আসছে এগুলো একটু ফ্যাক্ট চেক করেন, ঠিক আছে? আমরা যখন জিজ্ঞেস করি রক কাটছে, আমরা সারা দেশে তো যাই, জিজ্ঞেস করি তোমরা দেখছো কিনা, বলছে ভাই দেখি নাই, শুনছি। তো কে কাটছে একটু তার থেকে কথা বলে আসো। কোনো ধরনের এগুলো সম্পূর্ণ একটা হচ্ছে ভেগ একটা জিনিস। তো এই ধরনের এই যে বিভাজনমূলক আচরণ, ঠিক আছে, এটা আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে এগুলো চাই না। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিক করব, ভুল ধরাই দেব, কিন্তু এমন কোনো প্রপাগান্ডামূলক আচরণ করব না যে আচরণের মাধ্যমে ফেসিবাদীরা শক্তিশালী হয়। ফেসিবাদী যে বয়ান, সে বয়ানটা শক্তিশালী হয়। আরেকটি ছিল যেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ অবশ্যই বাংলাদেশে তো অবশ্যই, এটা আমরা তো সবসময় বলি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য ইসলামী ছাত্র শিবির আজীবন লড়াই করে যাচ্ছে। ৭৭ সালের পর থেকে আমরা সারা আমাদের যতগুলো কর্মসূচি আছে, প্রত্যেকটা কর্মসূচি আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার কথা বলে থাকি। বাংলাদেশের জন্য জীবন দিতে হয়। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক কর্মীরা আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, এবং জুলাই বিপ্লবে সেটা আমরা প্রমাণ করেছি। সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল, সে সময় ইসলামী ছাত্র শিবির, মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা আজাদি আল্লাহর রহমতে নিয়ে এসেছি। তো এই জায়গায় এখন আবার পক্ষের বিপক্ষের, এটা তো আমরা ৫৪ বছর ধরে আমরা লড়াই করতেছি, এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখেই গেছি। এখন এই ধরনের, আমি আবার বলছি, এই ধরনের বিভাজনমূলক আচরণ, বয়ান, এর মাধ্যমে আলটিমেটলি ফেসিবাদীরা শক্তিশালী হচ্ছে, এর বাইরে আর কিছুই না। আমরা চাই সেই বয়ানগুলোর বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান নেন, আপনাদের নিজেদের কার্যক্রম। এবং এই জায়গায় আমরা ওইটা বলতে চাই, যারা এখানে যুদ্ধ অপরাধ করছে আমরা সবার বিচার চাই, ঠিক আছে? কিন্তু অবশ্যই এটা একটা ফেয়ার ট্রায়ালের মধ্য দিয়ে হইতে হবে। আপনি হচ্ছে বিচারের নামে অবিচার করবেন, এটা হবে না। এটা আমাদের এই প্রজন্মের দাবি। অবশ্যই সেই এই নতুন প্রজন্মকে আমরা সবাই আশা নিয়ে দেখি যে আপনারা সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন আরো অনেক দূর, আমরা সেটি কামনা করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত ১২টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর ২১-এর সঙ্গেই থাকুন।